মুজিব শতবর্ষ উদযাপনে প্রস্তুত পুরো জাতি। 10 দিনের অনুষ্ঠান মালায় দেশি বিদেশি শিল্পীদের মহড়া, বর্ণিল সাজে সেজেছে দেশ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক স্মরণ করলেন রাজনৈতিক সহকর্মীরা। আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠেছে করোনা। মঙ্গলবারও 26 জনের মৃত্যু। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। মুজিব শতবর্ষ উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো স্বচ্ছচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বগুড়ার শেরপুরে প্রায় 100 বিঘা জমির উপর নির্মিত এই প্রতিকৃতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠান মালার পর্দা উঠবে বুধবার বিকেল 4:30 থেকে। প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26 মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছেন মূল আয়োজনের। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি আরেকটা কথা এর সঙ্গে যোগ করি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। সংসদ ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রধান সড়কের পাশে করা হয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জা। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই উপলক্ষকে কেন্দ্র করে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মহড়া চালিয়েছে পুলিশ ও র্যাব।
লাল সবুজের রঙের এমন আলোকসজ্জায় যেন ফুটে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাটি। গুরুত্বপূর্ণ স্থাপনায় মন মাতানো এই আলোকসজ্জা জানান দিচ্ছে 5 দশক আগে হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে আনা মহান স্বাধীনতাকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বরণ করে নিতেই রাজধানীকে সাজানো হয়েছে এমন বর্ণিল সাজে। উৎসবকে ঘিরে সকল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা দিতেই তাই প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও। 10 দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে রাত দিন মহড়ায় ব্যস্ত র্যাব পুলিশের সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস স্থল, জল, আকাশপথে ত্রিমাত্রিক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে অনলাইন নজরদারি অব্যাহত রাখছে। র্যাব স্পষ্ট করে বলতে চায় যে অনুষ্ঠানমালা চলাকালীন সময়ে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। রাজধানীকে বিভিন্ন পয়েন্টে ভাগ করে টহলে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্ফোরক শনাক্তকরণে বিভিন্ন ডিভাইসের পাশাপাশি রাখা হয়েছে ডগ স্কোয়াডও। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে সজাগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চূড়ান্ত মহড়া। সাভার থেকে মুজাফর হোসেন জয় এর তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল 50 বছর পূর্তিতে এবারই প্রথম সাভারের জাতীয় স্মৃতিসৌধে 5টি দেশের রাষ্ট্রপ্রধানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার তাদের নিরাপদে অবতরণের মহড়াও সেরে নিচ্ছে। প্রস্তুতিও শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ দলের। দেশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা আগামী 26শে মার্চ পর্যন্ত এটা বলবৎ থাকবে। 17ই মার্চ বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। 19 মার্চ শ্রীলঙ্কা, 22 মার্চ নেপাল, 24 মার্চ ভুটান ও 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সময় সংবাদ, সাভার। অন্য প্রসঙ্গ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেশায় সুনামধন্য আইনজীবী, কিন্তু সে পরিচয় ছাপিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও 3 দফা দল পাল্টে বিএনপি, জাতীয় পার্টি, পরে আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এই নেতা। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে নানাবিধ কর্মকাণ্ডের কারণে যেমন নন্দিত হয়েছেন, আবার বারবার দল বদলে হয়েছেন সমালোচিত। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদ। 1940 সালের 24শে মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মওদুদ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর দেশে এসে উচ্চ আদালতে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার মওদুদ। মুক্তিযুদ্ধের আগে তিনি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। 1977-এর পর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রিত্ব পান। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় উপপ্রধানমন্ত্রীর। এমনকি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই মওদুদ আহমদ। বিরোধী দল বিএনপিতে যোগ দেন তিনি। স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। শিল্প, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক, বিদ্যুৎ, পানি, রেল, সড়ক ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। সমগ্র দেশের জন্য, সমগ্র জাতির জন্যই একটা বড় ক্ষতির সম্মুখীন হলাম আমরা। যে একজন অভিভাবক, দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের পড়ন্ত সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে টানা 7 দিন ধরে কোভিড-19 শনাক্ত হয়ে 1000-এর বেশি। শনাক্ত হয়েছেন 1000-এর বেশি। টানা 2 দিন মারা গেছেন 26 জন। শনাক্ত 1700-র বেশি।
আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের নতুন স্টেইন দেশে করোনা ভাইরাস ছড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যদিও লকডাউনে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ, সব সূচকেই পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। মঙ্গলবারও প্রাণহানি ২৬ জনের, আর শনাক্ত ১,৭১৯ জন। এ নিয়ে টানা ৭ দিন শনাক্ত হল ১,০০০-এর বেশি। চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির শেষ দিনের ১,৩৮১ জন থেকে বেড়ে এখন হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২,২৬০ জন। করোনা ভাইরাস যখন ক্রমেই চোখ রাঙাচ্ছে, তখনও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাব। ব্যাগের মধ্যে মাস্ক রাখি, শেষ হয়ে গেছে, এখন কিনবো। গাড়িতে রেখে আসছে তো, দোকানে আসছিলাম ওই জন্য আর কি মাস্ক ছাড়া আসছে। করতে পারি না ভুলের কারণে, হয়তো দেখলাম যে 2 মিনিটের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হতে পারে করোনা ভাইরাস। ইউকে ভ্যারিয়েন্টসটা 6 জন বা 7 জনের মধ্যে পাওয়া গেলে তার মানে বেশ কয়েক হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বলে ধারণা। ইউকে ভ্যারিয়েন্ট বা অন্য কোনো ভ্যারিয়েন্ট এটার জন্য দায়ী না, এটা বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটি আছে সেই ভ্যারিয়েন্টই ছড়াচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির লাগাম টানতে জনসমাগম হয় এমন স্থানসহ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সাবধানতা অবলম্বন করার জন্য, মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য, প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিন কঠোরভাবে নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ। ৪,১২২ কোটি টাকা খরচে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ করবে সরকার। মঙ্গলবার সকালে একনেক সভায় অনুমোদন দিয়ে প্রকল্পের কাজ চলতি অর্থ বছরেই শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই ভবন নির্মাণ কাজ শিখতে ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাবনায় রাখা হয়েছে সরকারি ১৬ কর্মকর্তার বিদেশ ভ্রমণ। তবে মোট ব্যয়ের তুলনায় এই অর্থ খুবই সামান্য উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে, জেনে বুঝেই প্রকল্পে রাখা হয়েছে বিদেশ ভ্রমণ। জুবায়ের ফয়সালের রিপোর্ট। উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর। এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ প্রকল্পে ১৬ কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে ৪৮ লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গিয়ে পরিকল্পনা কমিশন বলছে, অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কিভাবে সেই সব স্পিরিট আপডেট করে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেওয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। তবে কার্যতালিকায় থাকলেও ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পটি প্রত্যাহার করেছে আইসিটি মন্ত্রণালয়। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। এই 6টি প্রকল্পে মোট ব্যয় হলো প্রাক্কলিত ব্যয়ে ৫,৬১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের ২৪তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। ভারতে পণ্য রফতানিতে নতুন দ্বার উন্মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নরসিংদীর ঘোলাশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রফতানির উদ্বোধন করা হয়। এ সময় নৌ প্রতিমন্ত্রী ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য রফতানির আশার কথা জানান। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট।
এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। নৌপথে কানেক্টিভিটির জন্য আপনারা নতুন যুগের উন্মোচন করেছেন। আমাদের বেনাপোলে স্যার 15 দিন ধরে 20 দিন ধরে ট্রাক আটকে থেকেছে। আজকে স্যার আপনারা দোয়া করবেন, আমরা কিন্তু আশা করি 2 দিনের মাঝেই কিন্তু স্যার আমরা কিন্তু কলকাতায় হয়তো পৌঁছে যাব। আজকের এই যে জাহাজটা যাচ্ছে প্রায় 40টা ট্রাকের সমান মালামাল নিয়ে যাচ্ছে এবং সময় লাগবে মাত্র 3 দিন। 40টা ট্রাকে করে এই মাল নিলে এর চাইতে প্রায় 30 থেকে 35 ভাগ কম খরচে এই পণ্যটা পরিবহন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রপ্তানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। ধীরে ধীরে নৌপথে আরও রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তারা। ভবিষ্যতে অন্যান্য পণ্য দেশের বাইরে যাবে, শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঘোড়াশাল, নরসিংদী। অনিয়ম ও ভোগান্তি দূর করতে অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। কর্তৃপক্ষ বলছে, ট্রেড লাইসেন্সের জন্য এখন থেকে আর নগর ভবনে যেতে হবে না ব্যবসায়ীদের। যে কোনো ব্যবসা শুরুর পূর্ব শর্তই হলো ট্রেড লাইসেন্স। আগে হাতে লেখা ট্রেড লাইসেন্স ইস্যু করা হতো সিটি কর্পোরেশন থেকে। এই প্রক্রিয়ায় দালাল চক্রের কাছে টাকা দিয়ে ভোগান্তির পাশাপাশি প্রতারিত হতেন অনেকেই। এসব সমস্যা দূর করে লাইসেন্স দেওয়ার কার্যক্রম দ্রুত ও সহজ করতে অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অন স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের সহযোগিতা নিচ্ছে সংস্থাটি। কর্তৃপক্ষ বলছে, অনলাইনে প্রথমে বিডার অন স্টপ সার্ভিস সাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আবেদনকারীকে। এরপর ওএসএস সিস্টেমে প্রবেশ করে লাইসেন্স ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। তখন ওএসএস এ নিবন্ধিত সংস্থাগুলোর নাম আসবে। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স অপশনে ক্লিক করে নতুন লাইসেন্সের আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম, ঠিকানা এবং ব্যবসা সংক্রান্ত তথ্য দাখিল করতে হবে। যাবতীয় তথ্য ভেরিফিকেশনের পর লাইসেন্স ইস্যু হবে। এই প্রক্রিয়া শেষ হবে মাত্র 9 মিনিটে। এই সার্ভিসগুলি গ্রহণ করতে তারা যদি কোনো রকম চ্যালেঞ্জের সম্মুখীন হন, এটা যেই অর্গানাইজেশনই দেখ না কেন, এটা বিডাকে তারা জানাতে পারেন। বিডার রেসপন্সিবিলিটি আছে যে এইটা স্মুথলি প্রোভাইড করা হচ্ছে, এটা এনশিওর করার। অনুষ্ঠানে দক্ষিণ সিটির মেয়র বলেন, এই পদ্ধতিতে দুর্নীতি বন্ধ হবে, বাড়বে ব্যবসায়ীদের আগ্রহ। দুর্নীতিমুক্ত আমরা হতে পারবো, অযথা হয়রানি এবং জটিলতা মুক্ত একটি স্বচ্ছ ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করতে পারছি, যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকল বিনিয়োগকারী। নতুন লাইসেন্স দেয় নয়, শিগগিরই লাইসেন্স নবায়ন কার্যক্রমও অন স্টপ সার্ভিসে আনার পরিকল্পনা রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন, কক্সবাজার সৈকতকে আন্তর্জাতিক মানের আদলে সাজানো হোক। অবশেষে হাতে নেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ঘেঁষে সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় 12 কিলোমিটার দৃষ্টিনন্দন সড়ক তৈরির প্রকল্প। থাকবে সুড়ঙ্গের ভেতরে বিনোদনের সব সুযোগ সুবিধাও। এটি বাস্তবায়িত হলে সৈকতের চেহারাই পাল্টে যাবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় সৈকতের তীর ঘেঁষে তৈরি হবে 12 কিলোমিটারের দৃষ্টিনন্দন সড়ক। সুড়ঙ্গের ভেতরে থাকবে শপিং মল, উন্নত মানের রেস্তোরাঁ, সমুদ্র দেখা সহ বিনোদনের আধুনিক সব সুযোগ সুবিধা।
সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পৃথক রাস্তা, থাকবে সমুদ্র তলদেশের প্রাণীজগতের রহস্য দেখার অ্যাকুরিয়াম ও বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের ব্যবস্থা। এই অবস্থায় সৈকতকে আন্তর্জাতিক মানের আদলে সাজানোর দাবি পর্যটক ও স্থানীয়দের। এটা যদি একটু সাজানো গোছানো থাকে আমার মধ্যে ভালো লাগতো আর কি। এটা যদি আমাদেরকে সুন্দরভাবে করে দেওয়া হয় তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আরো ভালো হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে উত্থাপনের জন্য বহুমুখী সড়ক প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। বাঁধের গোড়ায় সাইকেলওয়ে, ওয়াকওয়ে, শিশুদের জন্য পার্ক অন্তর্ভুক্ত করে এই প্রকল্পটির প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সৈকতের তীরকে দৃষ্টিনন্দন করার মাধ্যমে পর্যটনের সম্ভাবনা খুলবে, পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণও বাড়বে। বাচ্চাদের জন্য কোনো সময় খেলার কথা, বড়দের জন্য কোনো সময় ডিফারেন্ট একটা টাইপের অ্যামিউজমেন্ট পার্ক করা, তারপর দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার স্পোর্টসের জন্য জায়গা ফিক্সড করে রাখা। 12 কিলোমিটারের সড়কটি তৈরিতে ব্যয় হবে 2,51,54,00,000 টাকা, আর প্রকল্পটি বাস্তবায়নের সময় লাগবে 4 বছর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের পর্যটনের চিত্র, সে সঙ্গে আমূল পরিবর্তন আসবে স্থানীয়দের জীবনযাত্রায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুজিববর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটি রেজুলেশন করেছে নিউ ইয়র্ক স্টেট সিনেট। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গর্বিত প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আর কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে আয়োজন, সেই সব কিছু মিলিয়ে প্রবাসে যে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু সামনে যে স্বাধীনতা দিবসের কার্যক্রম সেই সব নিয়ে বিভিন্ন সংগঠন প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক স্টেট সিনেটে এবং নিউ ইয়র্ক স্টেট যে বাংলাদেশের যে সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার 26শে মার্চ, সেই দিনটির উপলক্ষে করে একটি রেজুলেশন তারা পাশ করেছে নিউ ইয়র্ক সিনেটে। এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন মুক্তধারা নিউ ইয়র্ক। বিভিন্ন কারণে এই দিনটি একটি বাংলাদেশের মানুষের জন্য, মানুষ সারা পৃথিবীতে জুড়ে বসবাস করছে তাদের জন্য একটি আনন্দের এবং গৌরবের খবর। গত কয়েক বছর ধরে আমরা যে প্রচেষ্টা করছি সে প্রচেষ্টার ফসল আজকে উঠেছে। এখন নিউ ইয়র্ক স্টেটে সেই আয়োজনটি কি হয় সেটি দেখার বিষয় এই কোভিড মহামারীর মধ্যে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইউরোপের দেশগুলোতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা স্থগিত হওয়াকে রাজনীতির মারপ্যাঁচ বলছেন অনেকেই। ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কারণে সৃষ্ট টানাপোড়েনের জেরেই একযোগে এই সিদ্ধান্ত বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার অভিযোগ তুলে একজোট ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্রিটেনের গবেষকদের কোনো কথাই কানে তুলছে না দেশগুলো। বিষয়টিকে ইউরোপীয় রাজনীতির অংশ হিসেবে দেখছেন অনেকেই। ইউরোপিয়ান ইউনিয়নগুলো বন্ধ করেছে ঠিক আছে, তারপরেও এটাকে আরো পরীক্ষা নিরীক্ষা করে আসলে কি এটার কার্যকারিতা কতটুকু, এটার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড সবকিছু বিচার বিশ্লেষণ করে অচিরেই মনে হয় একটা সুন্দর সিদ্ধান্ত নেবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশিকা এবং তারা এখনো পর্যন্ত এটাকে পজিটিভভাবেই বলছে এবং আমরা জানি, তো পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নও এটাকে যাচাই বাছাই করার জন্য একটা সময় নিচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার বিবৃতিতেও বলা হয়েছে তাদের ভ্যাকসিনের কারণে লোকজনের রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো প্রমাণ মেলেনি। WHO শুধু নয়, ইউরোপীয় ইউনিয়নকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়া ব্রিটেনকে আরও দক্ষতার সাথে এই সংকট মোকাবেলা করতে হবে বলে মত বিশ্লেষকদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালয়েশিয়ায় কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। লকডাউন শিথিলের পর থেকেই দেশটির জনগণের সঙ্গে কাজে ফিরতে শুরু করেছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় দীর্ঘদিন লকডাউনের পর চলতি মাসের শুরু থেকে তা শিথিল হওয়ায় এখানকার জনগণের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বর্তমানে মালয়েশিয়ায় লকডাউন উঠিয়ে নেওয়া হলেও কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার কিন্তু বহাল রয়েছে। এছাড়া জনসাধারণের জন্য আন্তঃরাজ্যগুলোতে ভ্রমণের অনুমতি থাকলেও আন্তঃরাজ্য ভ্রমণের উপর কিন্তু এখনো আগের মতোই বিধিনিষেধ রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতিক্রমে আন্তঃরাজ্যগুলোতে
ভ্রমণ করতে পারছে। অন্যদিকে সেলাঙ্গর এবং কুয়ালালামপুর একই জোন থাকায় কোনো ধরনের অনুমতিপত্র ছাড়াই যে কেউ ভ্রমণ করতে পারছে। বর্তমানে মালয়েশিয়া আগের চেয়ে অনেকাংশে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ফেব্রুয়ারি 24 তারিখ থেকে মালয়েশিয়ায় টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে এবং এই টিকা 3টি দফায় প্রদান করা হচ্ছে। মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি নাগরিকরা এই টিকা নেওয়ার সুযোগ পাবে। মালয়েশিয়া সরকারের দেয়া এসওপি মেনে প্রবাসী বাংলাদেশিরা স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। মুজিব শতবর্ষ উদযাপনে ঠিক আগেই জাতি পেল সুখবর। গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক হিসেবে গ্রিনেজের অফিসিয়াল সাইটে এ তথ্য দেওয়া হয়। আহমেদ সালেহিনের রিপোর্ট। যে দেশের মাটির পরতে পরতে যার নাম, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার স্বাধিকার আন্দোলনে যিনি বুক চিতিয়ে লড়ে গেছেন, তিনি লক্ষ কোটি মানুষের অন্তর জুড়ে। যার অনুপ্রেরণায় স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে এই বাংলায়, তারই জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কোনো রং তুলির আঁচড়ে নয়, বরং বাংলার কৃষকের ফসলি জমিতে ধানের চারায় রোপণ করা তার প্রতিকৃতি এবার নাম লেখালো বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক বা শস্যচিত্র হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশ সময় বিকেলে গিনেজের ওয়েবসাইটে ওঠে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। ১,১৯,৪30.২73 বর্গমিটার বা প্রায় ১ বিঘা ফসলি জমিতে ধান দিয়ে অঙ্কন করা হয় এই মুখচ্ছবি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত বালান্দার গ্রামে বিশাল ক্যানভাসে ধানের চারায় আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি দল তাদের শর্তের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন জমা দেয় গিনেস কর্তৃপক্ষের কাছে। এরপরই মঙ্গলবার আসে এ সাফল্য। জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় কৃষকের মাঠে আঁকা হয় এই শিল্পম। চীন থেকে আনা বেগুনি রঙের হাইব্রিড ধানের চারা F1 ও দেশীয় সবুজ রঙের ধানের চারা জনকরাজ ব্যবহার করা হয়েছে এই শস্যচিত্রে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মুজিব শতবর্ষ উদযাপন শুরু, বর্ণিল সাজে সেজেছে দেশ। 10 দিনের অনুষ্ঠান মালায় দেশি বিদেশিদের মহড়া। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। মির্জা ফখরুল, ওবায়দুল কাদেরের শোক স্মরণ করলেন রাজনৈতিক সহকর্মীরা। এবং আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে করোনা। মঙ্গলবারও 26 জনের মৃত্যু। তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।